নমস্কার, সুপার প্রাইম টাইমে আপনাদের স্বাগত। ভোট ধ্যান, ভোট জ্ঞান। ভোট হচ্ছে সবচেয়ে বড় বালাই এবং ভোট এমন একটা জিনিস যেটা যখনই থাকুক, যেখানেই থাকুক, তাতে কিছু না কিছু ধাঁধা থাকবে, একটা সারপ্রাইজ এলিমেন্ট থাকবে। এই ধরুন না, রাষ্ট্রপতি নির্বাচন, সেই নির্বাচনে মোটামুটি সবাই একটা ধরে নিচ্ছিলেন যে বিরোধীরা একজন প্রার্থী দিচ্ছেন আর ওদিকে বিজেপি তাদের একটা প্রার্থী থাকবে। এই দুয়ের মধ্যে সরাসরি লড়াই হবে। বিজেপি প্রার্থী হয়তো জিতবেন, কিন্তু একটা লড়াইয়ে থাকবেন বিরোধীরা। তারা তাদের মতো করে একটা বিষয় খাড়া করবেন যেটা তাদের 2024-এর অক্সিজেন দেবে। কিন্তু হঠাৎ করে কি হয়ে গেল, দ্রৌপদী মুর্মুকে যে মুহূর্তে বিজেপি প্রার্থী ঘোষণা করলো, অমনি সবার মধ্যে একটা দোদুল্যমান অবস্থা সৃষ্টি হয়ে গেল এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হলো যে আগে জানলে তারা প্রার্থী দিতেন না, বিবেচনা করতেন দ্রৌপদী মুর্মুকে ভোট দেওয়ার কথাটাই। টুইস্ট না? আবার সেই টুইস্টটা আরও একটা সারপ্রাইজ এলিমেন্টে পরিণত হয়ে গেল যখন বিজেপি উপরাষ্ট্রপতি পদে দাঁড় করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল আমাদের রাজ্যপাল জগদীপ ধনখড়কে। সবাই ভাবছিলেন যে এখানে একটা অন্য ভোটের অঙ্ক থাকবে, হয়তো সংখ্যালঘু কাউকে ভোটে দাঁড় করানো হবে উপরাষ্ট্রপতি পদের জন্য, যাতে বিরোধীরা আবার আরেকবার রং ফুটে পড়ে যান, কিভাবে সমর্থন করবেন তার রাস্তা খুঁজতে বেরোতে হয় তাদের, একদম তাদের যাতে পুরো প্ল্যানগুলো ভেস্তে যায়। কিন্তু এই চমকটার জন্য বোধহয় কেউই প্রস্তুত ছিলেন না। এই চমকটায় বাকি আর কারুর ক্ষেত্রে খুব একটা হেলদোল হবে না। বিরোধীরা তারা চাইলে নিজেদের নিশ্চিন্তে একটা প্রার্থী দিতে পারবেন। তাতে টিআরএস বলুন, তাতে বিজেডি বলুন, তাতে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বলুন, তাতে শিবসেনা বলুন, যারা বিরোধীদের ওখানে থেকেও কোথাও গিয়ে ভাবতে হয়েছিল যে দ্রৌপদী মুর্মুকে সমর্থন করতে হবে, উপরাষ্ট্রপতি পদের ক্ষেত্রে তাদের কোনো কিছু ভাবতেই হবে না। নিশ্চিন্তে তারা যদি কোনো প্রার্থী থাকেন তাকে, বিরোধী প্রার্থীকেই তারা ভোট দিয়ে দেবেন। কিন্তু যেখান থেকে রাষ্ট্রপতি নির্বাচনের গোলমালটা শুরু হয়েছিল, এবার এই উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রেও গোলমালটা বা ধন্দটা বা ধাঁধাটা সব কিছুই শুরু হবে একই জায়গার থেকে, সেই তৃণমূলের জায়গা থেকে। তৃণমূল কি করবে? আপাত দৃষ্টিতে তো তৃণমূলের যা রাগ ধনখড়ের ওপর, তাতে তার বিরুদ্ধে ভোট দেওয়ারই কথা। কিন্তু আরেকটা রাস্তাও তো রয়েছে, আরেকটা কারণও তো রয়েছে, যার জন্য অন্যভাবে হয়তো তৃণমূলকে একটু ভাবতে হবে। সেই কথাগুলোই বলবো আজ, যে কথাগুলো এই মুহূর্তে না বললেই নয়। সোমবার রাষ্ট্রপতি নির্বাচন, কিন্তু তার আগে আলোচনার কেন্দ্রে কিন্তু বাংলা। বলা ভালো এই বাংলার কয়েকটা চরিত্র, যেমন উপরাষ্ট্রপতি নির্বাচনের কথা রাষ্ট্রপতি নির্বাচনকে ছাপিয়ে এই মুহূর্তে কিন্তু আলোচনায় চলে এসছে। কারণ রাজ্যপাল জগদীপ ধনখড়, তার সঙ্গে তৃণমূলের সম্পর্কের কথা মোটামুটি গোটা দেশ তো বটেই, গোটা বিশ্বে বোধহয় ছড়িয়ে গেছে। এরকম সুন্দর সুসম্পর্ক রাজ্যের প্রশাসনিক প্রধান এবং রাজ্যের রাজ্যপাল, এদের মধ্যে খুব একটা সচরাচর দেখা যায় না। এবার তার সঙ্গে সঙ্গে আরও এক পরিবারও এই আলোচনার কেন্দ্রবিন্দুতে, তারা অধিকারী পরিবার। তৃণমূলের সাংসদ শিশির এবং দিব্যেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা ও ভাই। খাতায় কলমে এখনও তারা তৃণমূলের সাংসদ। তারা রাষ্ট্রপতি নির্বাচনে কাকে ভোট দেবেন, উপরাষ্ট্রপতি নির্বাচনেও তারা কাকে ভোট দেবেন, এ দুটো নিয়েই কিন্তু এখন সবার মধ্যে জল্পনা তুঙ্গে। যেটা বলছিলাম যে রাষ্ট্রপতি নির্বাচন সোমবার, কিন্তু তাকে ছাপিয়ে যাচ্ছে হয়তো উপরাষ্ট্রপতি নির্বাচন। অন্তত এই উপরাষ্ট্রপতি নির্বাচনটা নিয়ে
আমি নিশ্চিত যে গোটা দেশের থেকে বাংলার লোকের আগ্রহ একদম অন্যরকম থাকবে। তারা দ্রৌপদী মুর্মু এখন জিতবেন কি হারবেন এসব নিয়ে আর কেউ মাথায় ঘামাবেন না, যশবন্ত সিনহাকে স্রেফ ভুলে যাবেন। তার একটাই মাত্র কারণ, উপরাষ্ট্রপতি পদে বিজেপি তাদের যে প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে তিনি তো আমাদের রাজ্যে প্রতি মুহূর্তে খবরে থাকেন। एनडीए के प्रत्याशी के रूप में हमारे किसान पुत्र श्री जगदीप धनखड़ जी को हम उपराष्ट्रपति पद के लिए अपना प्रत्याशी के रूप में घोषित करते हैं। हम सब लोग जानते हैं कि जगदीप धनखड़ जी, श्री जगदीप धनखड़ जी ये वेस्ट बंगाल के अभी गवर्नर हैं और लगभग 3 दशक तक सार्वजनिक जीवन में इन्होंने काम किया है। জগদীপ ধনকরকে দাঁড় করিয়ে দেওয়ায় লোকের আগ্রহ কেন? কারণটা খুব স্বাভাবিক। তৃণমূল কি করবে? তৃণমূলের সঙ্গে ধনকরের সম্পর্ক সর্বজন বিদিত। একটা ভালো কথা বললে 5 বার চিমটি কাটবেন, এটা মোটামুটি লোকে ধরেই নিয়েছে এবং এদের সম্পর্কের ব্যাপারে আর কারোর মধ্যে কোনো কৌতূহল বিন্দুমাত্র অবশিষ্ট নেই। সেই দিক দিয়ে দেখতে গেলে তৃণমূল চূড়ান্ত বিরোধী ধনকরের, তিনি ভোটে দাঁড়ালে তার বিরুদ্ধে যাকে দাঁড় করাতে হবে তাকে বিরোধীদের তরফ থেকে আর কি, তাকে নিশ্চিন্ত মনে তৃণমূলের লোকজন ভোট দিতে ছুটে যাবেন, এটাই খুব স্বাভাবিক। তার কারণ নির্দিষ্টভাবে বললে তারা আপাদমস্তক ধনকর বিরোধী। আর ধনকরও সবসময় মানে যেভাবে যা যা বলেছেন এ রাজ্যে তো তিনি ভালো কিছু দেখেননি, ফলে তিনিও তৃণমূল বিরোধী। এই পর্যন্ত অঙ্কটা ঠিক আছে। হ্যাঁ, কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। নিশ্চিতভাবেই ধনকরকে উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী করে দেওয়ায় তৃণমূল, যাবতীয় তৃণমূলের লোকজন, নেতা মন্ত্রী সবাই মনে মনে কি খুব একটা খুশি হননি? আমার তো ধারণা নিশ্চিতভাবেই হয়েছে। কারণ এ রাজ্য থেকে তাহলে জগদীপ ধনকরকে বিদায় নিতে হচ্ছে, কারণ আপাত দৃষ্টিতে তার জয়টাও মোটামুটি নিশ্চিত। প্রথমত ওয়েলকাম জানাবো পশ্চিমবঙ্গের মহামহিম রাজ্যপাল। দ্বিতীয়ত এনডিএ সঠিক ব্যক্তিকে সঠিক জায়গায় দিয়েছেন। উনার সংবিধান এবং সংসদীয় রাজনীতিতে বিরাট অভিজ্ঞতা, মানে একদম অত্যন্ত বড়। আমরা তো দেখেছি, আমরা ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দল ওনাকে ধন্যবাদ জানিয়ে একটা প্রস্তাবও নিয়েছি এবং ওনাকে মেসেজ করেও জানিয়েছি এবং টুইটও করেছি। তা আইনের শাসন চললে তো রাজ্যপাল যে ব্যক্তি হন না কেন কোনো সমস্যা নেই। আর আইনের শাসনের বাইরে গেলে রাজ্যপাল যে ব্যক্তি হন না কেন তার নিজস্ব পদ্ধতিতে তিনি বাধা দেন, সতর্ক করেন, সংবিধান গণতন্ত্রের পক্ষে, ডেমোক্রেসির পক্ষে দাঁড়ান। যেই আসুন না কেন এখানে যেভাবে সংবিধান ভাঙা হয় সেই সংবিধান ভাঙার কাজ আর গণতন্ত্র হরণ করার কাজ এ সরকার, এই দল করবে ও তিনি রুখবেন। এবার যদি সংশয় সামান্য থেকেও থাকে, তৃণমূল কি সেই সংশয় বাড়ানোর চেষ্টা করবে, নাকি চেষ্টা করবে আরও বেশি করে তার যাওয়ার রাস্তাটা মসৃণ করে দিতে? কারণ সবাই জানেন যে এ রাজ্যে তাদের যদি সবচেয়ে বড় সমালোচক কেউ থাকেন সেটা জগদীপ ধনকর, আর তৃণমূল যদি এই রাজ্য থেকে কাউকে বিদায় করার জন্য সবচেয়ে বেশি চেষ্টা করে থাকে সাম্প্রতিককালে সেটাও জগদীপ ধনকর। ফলে তার একটা যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, সেটাকে মানে সেই বাড়াভাতে নিজেরাই নিজেদের বাড়াভাতে ছাই দেবেন, এটা কিন্তু হতে পারে না। ফলে এই জায়গাটাতেই খুব একটা মজার অঙ্ক হয়তো দেখা যেতে পারে। জগদীপ ধনকর পশ্চিমবাংলার ঘাট থেকে নামবে। এখন বিজেপি কি হিসেবে জগদীপ ধনকরকে দিয়েছে আমার জানা নেই। জগদীপ ধনকর সম্পর্কে আপনারা বারে বারে বলেছেন যে উনি বিজেপির অঙ্গুলি হেলনে কাজ করছেন, এটা কি তারই পুরস্কার? হ্যাঁ, এ তো তারই পুরস্কার। যে পশ্চিমবঙ্গের সরকারকে খুব জ্বালিয়েছে, এই জন্য তুই পুরস্কার পেয়েছে।
আমার নিজের মনে হচ্ছে এটা খুব ভালো চাল চেলেছেন বিজেপি। এক হচ্ছে দিল্লিতে তারা পুতুল প্রার্থী করেছেন প্রেসিডেন্ট পদে, রাষ্ট্রপতি যে নির্বাচিত হবেন তিনি পুতুল প্রার্থী। তার কোনো সংবিধান সম্পর্কে স্বাধীন চিন্তা ভাবনা তিনি করেছেন বা করেন বলে জানা নেই, কিন্তু ধানকার সাহেব তিনি কিন্তু সংবিধান সম্পর্কে যথেষ্ট অবহিত, সম্পর্কে তার ধারণা আছে, তিনি জানেন সংবিধানে কোথায় কি আছে। এখন তাকে উপরাষ্ট্রপতি করে বকলমে রাষ্ট্রপতির কাজটা ধানকার সাহেবই করবেন, কেন বিজেপির যে সমস্ত অপকর্ম হবে তাতে সাংবিধানিক দিকটা বজায় রাখতে হবে, সেই কাজটা ধানকার সাহেব যোগ্য মানুষ। আরেকটা হচ্ছে মমতার সঙ্গে ওদের আন্ডারস্ট্যান্ডিংটা পরিষ্কার হচ্ছে। তৃণমূল সঙ্গে কথাবার্তা বলি এটা হয়েছে, এটা খুব বেশি গবেষণার প্রয়োজন হয় না। 2024কে সামনে রেখে তৃণমূল এবং তার সহযোগী শক্তি বিজেপি তারা রাস্তা পরিষ্কার করছেন। মাথা এবং পিঠ সোজা করে করা ব্যক্তি তার যোগ্য পুরস্কার পাচ্ছেন। আমি সেই জন্য অত্যন্ত প্রীত এবং বিজেপি পার্লামেন্টারি বোর্ড যে তাকে মনোনীত করেছেন সেই জন্য তাদের সাধুবাদ জানাচ্ছি। আমি নিশ্চিত যে যে পরিচয়, যে কাজের পরিচয় উনি রাজ্যপাল হিসেবে দিয়েছেন, উপরাষ্ট্রপতি হিসেবেও সেই পরিচয় দেবেন। আগামী দিনে আমরা অপেক্ষা করে থাকব। খালি আমার একটুখানি কষ্ট হচ্ছে যে আমি রাজভবনে একজন বন্ধু হারালাম, কিন্তু তবু আমি ওকে সাধুবাদ জানাচ্ছি এবং কংগ্রাচুলেশন জানাচ্ছি। এটা যদি হয় যে তৃণমূলের সাংসদরা, বিধায়করা সবাই মিলে ভোট দিয়ে দিলেন জগদীপ ধনকরকে, তাহলেও বোধহয় আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। এবং এই ক্রস ভোটিং নিয়ে কারুর মনে কিন্তু কোনো রকম প্রশ্ন আসবে না এবং কেউ খুঁজতেও যাবেন না বোধহয় যে কে কে এই কাণ্ডটি করলেন। খুঁজতে যাবেন অন্য জায়গায়। কারা? না অধিকারী পরিবার, শুভেন্দু অধিকারীর বাবা এবং ভাই শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী। তৃণমূলেও আছেন, আবার নেইও। রাষ্ট্রপতি নির্বাচনে কাকে ভোট দেবেন এই অধিকারী বাড়ির দুই সাংসদ দিব্যেন্দু আর তার বাবা শিশির অধিকারী? দুজনেই বলছেন বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহাকে। এটাই তো পলিটিক্সে এরকম স্টেটমেন্টটা হওয়াটাই স্বাভাবিক, কারণ তারা তো নিজেদের অবস্থান এখনও ধোঁয়াশার মধ্যেই রেখেছেন, মাঝামাঝি। তবে তারা ভোট দিতে চান কলকাতায় নয়, দিল্লিতে গিয়ে গোপন ব্যালটে তারা ভোট দেবেন, এটাও কিন্তু তারা জানিয়ে দিয়েছেন। আর প্রশ্নটা এখান থেকেই শুরু হচ্ছে। আমি অলরেডি রাস্তায় বেরিয়ে পড়েছি, আমি ভাইদের হয়ে দিল্লি যাচ্ছি। ভোট তৃণমূল যাকে বলেছে ভোট দিতে আমি তাকে দেবো। গোপন, সেটা তো আমি আর দেখিয়ে প্রমাণ করতে পারবো না আমি ভোট দিয়েছি। দেখাতে গেলে তো ভোটটা বাতিল হয়ে যাবে। রাজ্যের বিধানসভায় গিয়ে ভোট না দিয়ে হিল্লি দিল্লি করে বেড়াতে চাইছেন কেন শিশির ও দিব্যেন্দু? কোনো গড়বড় হবে না তো? মুখে এক আর কাজে আর এক, এরকম হবে না তো? মানে মুখে যশবন্ত সিনহাকে ভোট দেওয়ার কথা বলে এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুকে তারা ভোট দিয়ে দেবেন না তো? এই বিষয়ে অবশ্য একটা কথা রয়েছে যে তারা যদি কলকাতাতেও ভোট দেন তাহলে তো সেটা গোপন ব্যালটেই দেবেন। যেটা যা করার সেটা যেখানেই হোক তারা সেটা করতে পারেন। তবু হাজার হোক, তারা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘরের লোক, তারা কি বিজেপির ঘরের শত্রু হবেন? তৃণমূল কিন্তু কিছুতেই শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারীকে বিশ্বাস করতে পারছে না। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ টুইট করেছেন, যেটা তার মোদ্দা কথা হচ্ছে অধিকারী সাংসদরা কলকাতায় এসে ভোট দিন, কেন দিল্লিতে যাবেন? ইন্টারেস্টিং বিষয় হলো শিশির এবং দিব্যেন্দুর দিল্লি গিয়ে ভোট দেওয়ার সিদ্ধান্তে বিতর্কের কিছুই দেখছে না বিজেপি। এটা কোনো প্রতীকে এই নির্বাচন হয় না, তো স্বাভাবিকভাবে দ্রৌপদী মুর্মুকে চাইলেও দলমত নির্বিশেষে বিভিন্ন লোক ভোট দিতে পারে, অসুবিধা নেই। কোনো প্রতীক তো নেই এবং সেটা দলবিরোধী কাজও না, সেই জন্য গোপন ব্যালটে ভোট হয়। যে কথাটা শুনলেন সুকান্তবাবুর এই বক্তব্যের মধ্যে টেকনিক্যালি কোনো ভুল নেই। এই টেকনিক্যাল জায়গাটাতেই সব বিষয়টা আটকে আছে, বুঝলেন তো?
গোপন ব্যালটে ভোটের কথা আমি বলছিলাম, কে কী করবেন। তার আগে শিশির অধিকারী বা দিব্যেন্দু অধিকারীদের যে স্টেটমেন্ট, সেটাও একদম টেকনিক্যালি কারেক্ট। আর এখন কুণাল ঘোষ যেটা বলছেন সেটাও টেকনিক্যালি কারেক্ট, আবার সুকান্ত মজুমদার যেটা বলছেন সেটাও টেকনিক্যালি কারেক্ট। এবং এতগুলো জিনিস কারেক্ট হয়ে গেলে না, সবচেয়ে বেশি যেটা রং হওয়ার সম্ভাবনা থাকে সেটা হচ্ছে চেনা চিন্তা ভাবনাগুলো। ফলে একটা দ্বন্দ্ব, একটা সংশয় কিন্তু থেকেই যাচ্ছে। শুভেন্দু বিজেপিতে যাওয়ার পর থেকেই কাথির শান্তিকুঞ্জে মানে অধিকারী বাড়িতে ঘাস ফুলের বদলে পদ্ম ফুল ফোটে। শুভেন্দুর আরেক ভাই সৌমেন্দুও নাম লেখার গেরুয়া শিবিরে। শিশির অধিকারীকে দেখা যায় অমিত শাহের সভায়। এরপর থেকে অধিকারী পরিবারের সঙ্গে একাধিক বিষয়ে তৃণমূলের বিরোধিতা তুঙ্গে ওঠে। তাই রাষ্ট্রপতি নির্বাচনে ক্রস ভোটিংয়ের ভূত তৃণমূলকে পিছু তারা করতেই পারে। এদল ওদল করায় বাংলার রাজনীতিকরা এমন খেলা দেখিয়েছেন যে রাইসিনার রেসে সব দলকেই হিসেব নিকেশ করতে হচ্ছে। আর উপরাষ্ট্রপতি নির্বাচনে সেখানের জটিলতা যেটা বললাম একদম অন্যরকম। পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট বিধায়ক 294 জন। মানিকতলার বিধায়ক সাধন পাণ্ডের মৃত্যুতে বর্তমানে রয়েছেন 293 জন বিধায়ক। তার মধ্যে সরকারিভাবে তৃণমূলের বিধায়ক রয়েছেন 216 জন, বিজেপির বিধায়ক 75, আইএসএফের বিধায়ক 1 জন এবং 1 জন নির্দল বিধায়ক রয়েছেন। অফিসিয়াল হিসেব ছাড়ুন, বাস্তবে 5 জন বিধায়ক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। তা ধরলে তৃণমূলের বিধায়ক সংখ্যা 221 আর বিজেপির হবে 70। তবে অর্জুন সিংয়ের ছেলে পবন সিং বিজেপি ছেড়ে তৃণমূলে আনুষ্ঠানিকভাবে যোগ দেননি, তাঁর অবস্থান নিয়ে ধোঁয়াশা আছে। এবার বাংলা থেকে নির্বাচিত সাংসদ সংখ্যার দিকে তাকানো যাক। পশ্চিমবঙ্গে লোকসভা আসন 42, তার মধ্যে তৃণমূলের সাংসদ 23, বিজেপির সাংসদ 17 জন, কংগ্রেসের সাংসদ রয়েছেন 2 জন। বিজেপির সঙ্গ ত্যাগ করে অর্জুন সিং ঘাসফুলে নাম লিখিয়েছেন। আবার আগেই বললাম, তৃণমূলের শিশির আর দিব্যেন্দু অধিকারীর সঙ্গে বিজেপি সখ্য এখন সুবিদিত। এই 3 জনই 2019 সালে যে প্রতীকে জিতেছিলেন, খাতায় কলমে সেই দলেই আছেন। বাংলা থেকে রাজ্যসভা সাংসদ 16 জন। রাজ্যসভায় তৃণমূলের সাংসদ রয়েছেন 14 জন, সিপিএমের সাংসদ 1 জন, কংগ্রেসের সাংসদ রয়েছেন 1 জন। 2017 সালের রাষ্ট্রপতি নির্বাচনের সময় পশ্চিমবঙ্গে বিজেপির 3 জন বিধায়ক ছিলেন গোর্খা জনমুক্তি মোর্চার 3 জন বিধায়ক। এনডিএ পদপ্রার্থীর 6টি ভোট পাওয়ার কথা ছিল, কিন্তু তিনি ভোট পেয়েছিলেন 11টি। ক্রস ভোটিং হয় বলে মনে করে রাজনৈতিক দলগুলি। সেবার এ রাজ্য থেকে ভোট বাতিল হয়েছিল 11টি। বিশ্লেষকরা বলেন, বিরোধী প্রার্থীর ঝুলিতে পড়া ভোটই বাতিল হয়। বোঝাই যাচ্ছে যে এই ক্রস ভোটিংয়ের ভূত এবারও তারা করতে পারে। ইতিমধ্যেই আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী জানিয়েছেন তিনি ভোটদানে বিরত থাকবেন। কালিম্পংয়ের নির্দল বিধায়কের দাবি তিনি যশবন্ত সিনহাকে ভোট দেবেন। তৃণমূলের সাংসদদের নিয়ে এই পরিস্থিতিতেই কাল বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল একটা ডিসিপ্লিন পার্টি, এখানে কোনো ক্রস ভোটিং টোটিং হয় না। তৃণমূলের যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেন সেটা করা আমাদের কাছে আমাদের করতেই হবে, এরকম একটা। সুতরাং মুখ্যমন্ত্রী যেটা বলে দেবেন সেটাই আমরা করব। সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। তার আগে আজ সর্বদল বৈঠক ডেকেছিলেন লোকসভা স্পিকার ওম বিড়লা, কিন্তু বৈঠকে অনুপস্থিত ছিলেন তৃণমূল সাংসদরা। চিঠি দিয়ে তৃণমূল এই কথা জানানোর পর থেকেই শুরু হচ্ছে রাজনৈতিক তরজা। শেষ পর্যন্ত জানা গেছে আজ না গেলেও কাল দিল্লি যাচ্ছেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। কাল প্রধানমন্ত্রীর ডাকে সর্বদল বৈঠক, সেই বৈঠকে তিনি থাকবেন। কেন স্পিকারের ডাকা সর্বদল বৈঠকে গেল না তৃণমূল? লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় যে চিঠি দিয়েছেন তাতে কারণ হিসেবে দেখানো হয়েছে 21শে জুলাইয়ের কর্মসূচিকে। শুক্রবার লোকসভায় স্পিকারের ডাকে বিধানসভার অধ্যক্ষদের বৈঠক ছিল। বৈঠকে আলোচনা হয়েছে
দলত্যাগ বিরোধী আইনে স্পিকারের ক্ষমতা নিয়ে। কিন্তু সেই বৈঠকে থাকেননি রাজ্যের বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। কারণ কি? নেহাতি রাজনীতি। সম্প্রতি মহারাষ্ট্রে শিবসেনার সংখ্যাগরিষ্ঠ বিধায়ক দলের ইচ্ছের বিরুদ্ধে বিজেপির সঙ্গে জোটে যোগ দেওয়ার পরেও দলত্যাগ বিরোধী আইন ও স্পিকারের ক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। এ রাজ্যেও তো তৃণমূলের জমানায় বহু বিরোধী বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন, কিন্তু তাদের বিরুদ্ধে দলত্যাগ আইন প্রয়োগ করে বিধায়ক পদ খারিজ করা হয়নি, এরকম অভিযোগ বহুবার উঠেছে। সব জায়গাতেই একই অবস্থা, বুঝলেন তো? এই দলবদল করাটা আসলে রাজনৈতিক নেতারা এমন একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন, আর সেই শিল্পের ক্ষেত্রে আইনটা এমনভাবে তাদের এড়িয়ে চলছে মনে হয় যেন। সেই অস্বস্তি এড়াতেই কি এই বৈঠক এড়ালেন বিধানসভার অধ্যক্ষ? ভোটেরটা নিয়ে আসে ভাতা, আর ভাতা পেলেই আম আদমির দিল খুশ। মানুষকে পাইয়ে দিতে ধার করলেও ক্ষতি নেই, তাতে ভোট বক্সে প্লাবন তো আসবে। এক কথায় জনতা জনার্দনের মন পেতে শুধু দিয়ে যাও। শ্রীলঙ্কাতেও কিন্তু এসবই হয়েছিল। এই দিয়ে যাওয়াটাই কাল হয়েছে গোতাবায়া রাজাপক্ষের আর শ্রীলঙ্কার মানুষের। পপুলিস্ট পলিটিক্স করতে গিয়ে শ্রীলঙ্কার সরকার ডুবেছে এবং ডুবিয়েছে। এমন উদাহরণের সঙ্গে অন্য কোথাও মিল পেলে সেটা নেহাতি কাকতালীয়। আয় বুঝে ব্যয় করার নীতিকথাটা না মানার পরিণতি কি হতে পারে সেটা দ্বীপরাষ্ট্রের দিকে তাকালেই পরিষ্কার। ওই রকম সখাত সলিলে আর কোনো অর্থনীতি যাবে কি না সেটা নিয়ে চিন্তার শেষ নেই, বিশেষ করে যখন কাছাকাছি আমাদের দেশটা রয়েছে, নিকটতম প্রতিবেশী। বিজেপি নেতারা বলছেন দেশের অর্থনীতি শক্ত পায়েই দাঁড়িয়ে, বরং নড়বড় করছে এ রাজ্যের আর্থিক কাঠামো। নেহাত যুক্তরাষ্ট্রীয় কাঠামো না হলে পশ্চিমবঙ্গ নাকি কবে শ্রীলঙ্কা হয়ে যেত। বাংলা শ্রীলঙ্কা হতো কিনা সেটা হয়তো তর্ক সাপেক্ষ, তবে রাজ্যের কোষাগারে যে টান পড়েছে সেটা নিয়ে কোনো দ্বিমত নেই। কাজে আমার পক্ষে যদি এখন বলেন এই করে দাও, ওই করে দাও, সেই করে দাও, ব্রিজ করে দাও, অত টাকা গভর্নমেন্টের নেই। ফার্স্ট হচ্ছে আমি পেট ভরে খেতে দেবো, খাদ্য, বস্ত্র, বাসস্থান, অন্ন সংস্থান। আজ অর্থ দফতর একটা বৈঠকে বসেছিল। অন্যদিকে রাজ্যের সরকারি কর্মীদের একাংশ মিছিল করেছেন কলকাতায় বকেয়া ডিএর দাবিতে। স্লোগান ছিল খেলা হবে। কঠিন লড়াই শেষে তৃতীয়বার মুখ্যমন্ত্রীর কুর্সিতে বাংলার মেয়ে। 1 বছর পূর্ণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের 3 নম্বর ইনিংস। তাতেও বারবার কাঁটা হয়ে দাঁড়াচ্ছে রাজ্যের আর্থিক পরিস্থিতি। কতটা কঠিন খোঁজ নিয়েই দেখা যাক। শ্রীলঙ্কার গোতাবায়া সরকার কিছুতেই নিজেদের দোষ স্বীকার করতো না। পরিস্থিতি খারাপ হলে সব দায় চাপাতো আগের সরকারের ঘাড়ে। কি চেনা চেনা লাগছে বিষয়টা, না? শ্রীলঙ্কার যখন ভাড়ে মা ভবানী, তখনও নাগরিকদের মন জয়ের চেষ্টা ছাড়েননি রাজাপক্ষে। গত জুনে কি হয়েছিল, কি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটা কি জানেন? জানলে অবাক হবেন, আপনাদের হিংসেও হতে পারে। সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটি বাড়িয়ে 3 দিন করেছিল দ্বীপরাষ্ট্রের মন্ত্রিসভা। 3 দিন। তারপর যা হওয়ার সেটাই হওয়ার ছিল অ্যাকচুয়ালি। এখন গোতাবায়ার নিজেরই ছুটি হয়ে গেছে। তাই ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এই একটা কথা সব জায়গাতে সত্যি, সব দেশে, শ্রীলঙ্কাতেও এখানেও। এ রাজ্যের সরকারি কর্মীরা তারা কিন্তু বাড়তি ছুটি চাইছেন না, চাইছেন তাদের প্রাপ্য টাকা, মহার্ঘ ভাতা। তা দেওয়া কি সম্ভব? মানে রাজ্যের বর্তমান আর্থিক পরিস্থিতিতে দিয়ে দিতে গেলে যে অতিরিক্ত খরচ হবে সেটা কি সামাল দেওয়া যাবে? লক্ষ্মীর ভাণ্ডারে রাজ্য সরকারের যে খরচ, বছরে 10,000 কোটি টাকা। কৃষক বন্ধু প্রকল্পে বছরে 5,000-এর বদলে 10,000 টাকা দেওয়ার ব্যবস্থা হয়েছে। রয়েছে আরও অনেক প্রকল্প, সেগুলোর জন্য খরচা আছে। এই পরিস্থিতিতে বর্ধিত হারে এখানকার
এই রাজ্য সরকারি যে কর্মচারীরা আছেন তাদের ডিএ দিতে গেলে সরকারের বছরে প্রায় 20,000 কোটি টাকা অতিরিক্ত খরচ হবে। তাই সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ দিতে গেলে যে ধরনের আর্থিক ধাক্কা আসবে তা নিয়ে অর্থ দফতর স্বাভাবিকভাবেই চিন্তিত, সেটা হওয়ারই কথা। এই বিষয়ে সব দফতরের আয় ব্যয়ের একটা স্পষ্ট হিসেব পেতেই জরুরি বৈঠক ডাকা হয়েছিল। সব দফতরের আর্থিক উপদেষ্টাকে নিয়ে এরকম বৈঠক কিন্তু সচরাচর হয় না, সুতরাং বোঝাই যাচ্ছে প্রয়োজনটা খুব জরুরি এবং গুরুতর। তাই বৈঠকের বিষয়বস্তু নিয়ে কৌতূহল আর জল্পনা দুটোই তৈরি হয়েছে। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজ্য সরকারের হাতে খুব বেশি সময় অবশিষ্ট নেই। বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। 20 মে কলকাতা হাইকোর্ট সেই নির্দেশ দেয়। রায় কার্যকর করার জন্য রাজ্যের হাতে কিন্তু সময় এখন খুব কম। সরকারের হাতে আর 1.5 মাসেরও কম সময় রয়েছে। এই পরিস্থিতিতে সবকটি দপ্তরের আর্থিক উপদেষ্টাকে নিয়ে অর্থ দপ্তরের বৈঠক। সচরাচর এমন বৈঠক তো হয় না, তাই বৈঠকের বিষয়বস্তু নিয়ে কৌতূহল ও জল্পনা তৈরি হয়েছিল। সূত্রের খবর, বকেয়া ডিএ দিতে গেলে যে ধরনের আর্থিক ধাক্কা আসবে তা নিয়ে অর্থ দপ্তর চিন্তিত। তাই এ বিষয়ে সব দপ্তরের আয় ব্যয়ের একটি স্পষ্ট হিসেব নেওয়া জরুরি ছিল তাদের জন্য। এমনিতেই কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পে অর্থ বরাদ্দ বন্ধ করে দেওয়ায় রাজ্য সরকারের ওপর চাপ বেড়েছে। তাই রাজ্য সরকারের বিভিন্ন দফতরের মাধ্যমে যে সমস্ত জনমুখী প্রকল্প তুলে ধরা হচ্ছে তাতে কোন দফতর কত খরচ করেছে বা আগামী দিনগুলোর জন্য কত টাকা বরাদ্দ রেখেছে তা জেনে নেওয়াটা খুব জরুরি ছিল। কারণ বকেয়া ডিএ মিটিয়ে দিতে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল তা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন বা হাইকোর্টে রায় পুনর্বিবেচনার কোনো আর্জি এখনও পর্যন্ত কিন্তু রাজ্য জানায়নি। ফলে ধরে নেওয়া যেতে পারে যে মহার্ঘ ভাতা মিটিয়ে দিতেই যাবতীয় হোমওয়ার্কের আয়োজন। মহার্ঘ ভাতা, ইংরেজিতে যাকে বলা হয় ডিয়ারনেস অ্যালাউন্স, এই নামটি শুনেই বোঝা যাচ্ছে মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা দিতে যে ভাতা দেওয়া হয় তাকেই এক কথায় বর্ধিত মহার্ঘ ভাতা বলা হয়। দেশের মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা দিতেই সরকারি কর্মীদের বেসিক বেতনের ওপর কিছু শতাংশ বর্ধিত ভাতা দেওয়া হয়, অর্থাৎ নির্দিষ্ট বেতনের সঙ্গে অতিরিক্ত পরিমাণ কিছু ভাতাও মেলে। কেন্দ্রীয় সরকার প্রতি বছর মূলত 2 বার এই বর্ধিত ভাতা দেয়, জানুয়ারি থেকে জুন মাস এবং জুলাই থেকে ডিসেম্বর মাসের জন্য। তবে শুধু সরকারি চাকুরিরত যারা তারাই নয়, অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য নিয়মিত বর্ধিত মহার্ঘ ভাতা ঘোষণা করা হয়। একে ডিআর বলে। এক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য সরকারের ডিএ আলাদা হয়। লিখিত কোনো নিয়ম না থাকলেও মূলত কেন্দ্রের ধার্য করা ডিএ অনুসরণ করেই রাজ্যের ডিএ ঘোষণা করার রেওয়াজ। অর্থনীতির খুবই সাধারণ একটা সূত্র বলে একজন প্রাপ্তবয়স্ক রোজগারে মানুষের রোজগার তাদের বছর বছর বাড়ে, খুব বেশি বাড়ে না, কিন্তু তাদের খরচ সাধারণত 5 বছরে দ্বিগুণ হয়। তার কারণ শুধুমাত্র যে জিনিসপত্রের দাম বাড়া সেটাই নয়, মানুষের প্রয়োজন এবং চাহিদাও বাড়ে। অপরিকল্পিত খাতে খরচও থাকে বেশ কিছু। একই পরিমাণ জিনিস কিনতে আজ যে পরিমাণ টাকা লাগে, আজ থেকে 3 বছর পরে তার থেকে অনেক বেশি পরিমাণ টাকা লাগবে। এই বাড়তি টাকা লাগার কারণে এই বিষয়টাকে আমরা মুদ্রাস্ফীতি বা ইংরেজিতে ইনফ্লেশন বলে থাকি। আমাদের রাজ্য সরকার 2021 সালের 1 জানুয়ারি 3% মহার্ঘ ভাতা দিয়েছিল। এখন 2022-এর জুলাই মাস, এর মধ্যে জিনিসপত্রের দাম কতটা বেড়েছে সেই অঙ্ক আমরা মোটামুটি সবাই জানি। সাধারণ বুদ্ধি বলে অর্থনীতির যে কোনো সংকট থেকে বেরিয়ে আসার প্রাথমিক শর্ত হচ্ছে নিম্নবিত্ত বা মধ্যবিত্ত মানুষের হাতে খরচযোগ্য টাকার যোগান বৃদ্ধি, যাতে মানুষ খরচ করতে পারেন এবং আমাদের অর্থনীতিতে টাকার একটা ফ্লো তৈরি হয়। সেই টাকা রাজ্যের সরকারি কর্মীদের হাতে কী করে আসবে? অবশ্যই বর্ধিত হারে ডিএ লাগু হলে সেই টাকা তারা পেয়ে যাবেন, কিন্তু কবে? সেই দাবিতেই আজ কলকাতায় মিছিল করলেন সরকারি কর্মীদের একাংশ। সরকারকে আমরা এই হুঁশিয়ারি আজকে দিতে চাই যে আপনি ভাববেন না যে এই সংখ্যাটা দেখে যে তারা কতজন এলো। সারা রাজ্যে আমাদের এই ধরনের যৌথ কমিটি তৈরি হয়েছে এবং এই লড়াই আন্দোলন কিন্তু চলতেই থাকবে। রাজ্যের সরকারি কর্মীরা বলছেন তারা এই মূল্যবৃদ্ধির বাজারে
নিঃশ্বাসটুকু ফেলে বাঁচার চাবিকাঠি চাইছেন। অনেকেই এরপর বলবেন 10টা 5টা সরকারি চাকরি, মাস গেলে নির্দিষ্ট বেতন আর আরও অনেক সুযোগ সুবিধা এ সমস্ত আপনারা পান, তারপরেও আরও চাই। তাদের জন্য বিশেষ করে এবার একটা তুলনামূলক হিসেবে আসা যাক। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যেখানে 34% মহার্ঘ ভাতা পাচ্ছেন, সেখানে এ রাজ্যের কর্মচারীরা কত শতাংশ ডিএ পান জানেন? একটু আগেই বললাম, আমাদের রাজ্য সরকার 2021 সালের 1 জানুয়ারি 3% মহার্ঘ ভাতা দিয়েছে। এই সময় দাঁড়িয়ে তাহলে একজন কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পশ্চিমবঙ্গ সরকারের কর্মীর মহার্ঘ ভাতার পার্থক্য কত? খুব সহজ, 34% মাইনাস 3% বিয়োগফল 31%, অর্থাৎ কেন্দ্রের সঙ্গে এ রাজ্যের 31% ডিএর ফারাক রয়েছে। অঙ্কটা খুব সহজ, 34% মাইনাস 3% বিয়োগফল 31%, অর্থাৎ কেন্দ্রের সঙ্গে এ রাজ্যের 31% ডিএর ফারাক রয়েছে। এরপরেও যদি এ রাজ্যে সরকারি কর্মচারীরা মনে করেন যে তারা বঞ্চিত হচ্ছেন এবং তাদের যেটা প্রাপ্য, সেই প্রাপ্যের দাবিতে যদি তাদের রাস্তায় নামতে হয়, তাহলে তাদের বিরোধিতা বোধহয় করা যায় না। আসলে রাজনীতিতে অনেক প্রশ্নের উত্তর মেলে না, যে কারণে বোঝা যায়নি জগদীপ ধনকরকে প্রার্থী করে বিজেপি মাস্টার স্ট্রোক দেবে। এমন মাস্টার স্ট্রোক যে রাজ্যপালের সাথে তৃণমূলের সকাল বিকেল ঠোকাঠুকি লেগেই থাকতো, সেই ধনকরকে কিভাবে দিল্লিতে পৌঁছে দেবে শাসক দল, সেটা নিয়েও তাদের ভাবতে হবে, বিরোধিতা করে নাকি তলায় তলায় সমর্থন করে। আসলে এই সব প্রশ্নের উত্তর তো এত সহজে মেলে না, কারণ এটাই রাজনীতি, ভোটের রাজনীতি।